হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস 11-এর রাসায়নিক তাপগতিবিদ্যা, যেখানে আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক পড়েছি। ঠিক আছে, যে সম্পর্কটা ঠিক এরকম। আগের যে ভিডিওটাতে সেখানে আমি বলেছি ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। এই জিটা রিপ্রেজেন্ট করে ফর গ্যাস। ঠিক আছে, এবার দেখো এটা কোথা থেকে এসছে। এটা এসছে কোনো একটা রিয়াকশন থেকে প্রোডাক্ট হলে, সেই ক্ষেত্রে যে তাপ উৎপন্ন হয় এইচসিএল টু ইউ প্লাস পিভি, এনথ্যালপি সমীকরণ অনুযায়ী সেখান থেকে এসছে, তাই তো। কারণ এনথ্যালপি চেঞ্জ ডেল্টা ইসিক্যাল টু আমরা কি লিখতে পারি, ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি। এবার পিভি ইজিক্যাল টু আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে এনআরটি, তো ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, যেহেতু আদর্শ গ্যাস সেই জন্য এনজি, তাই তো। সবার নিশ্চয়ই মনে আছে এখান থেকে এসেছিল। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে এনজির মানটাও বলেছিলাম যে এই এন এর যে মানটা এটা হচ্ছে এন পি মাইনাস এন আর, মানে এটা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থগুলির মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কগুলির মোট মোল সংখ্যা। ঠিক আছে, অবশ্যই কিন্তু গ্যাসীয় হতে হবে। এটা গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোট মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কগুলির মোট মোল সংখ্যা, এটা বিয়োগ করলে আমরা ডেল্টা এনজির মানটা পাবো। ঠিক আছে, এইবার এই ডেল্টা এন এর মান আগের দিন বলেছিলাম যদি জিরো হয় তাহলে ডেল্টা এইচ এর মান কি হবে, ডেল্টা ইউ এর সমান হবে, তাই তো। মানে এখানে যদি এটা জিরো হয় তাহলে পুরো ফাংশনটা জিরো হবে, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ হবে। এটা 1 নম্বর শর্ত ছিল। 2 নম্বর শর্ত কি বলেছিলাম, যদি ডেল্টা এন এর মান গ্রেটার দেন জিরো হয়, ডেল্টা এন এর মান গ্রেটার দেন জিরো হলে ডেল্টা এইচ গ্রেটার দেন ডেল্টা ইউ, তাই তো। কারণ ডেল্টা এইচ এর মানটা অবশ্যই বড় হবে। কারণ দেখো যদি ডেল্টা এন এর মান জিরোর থেকে বেশি হয় তাহলে ডেল্টা ইউ এর সাথে কিছু একটা সামথিং যোগ করলে তাহলে ডেল্টা এইচ পাওয়া যাবে। তাহলে কি নিশ্চয়ই ডেল্টা এইচ এর মান বড়। এই ফাংশনের সাথে কোনো একটা ফাংশন যোগ করার পর ডেল্টা এইচ এর মানটা আসছে, তাহলে এই ডেল্টা ইউ এর থেকে ডেল্টা এইচ বড়। আর যদি ডেল্টা এন এর মানটা লেস দ্যান জিরো হয় তাহলে ডেল্টা এইচ এর মানটাও লেস দ্যান ডেল্টা ইউ, একদম সেম। বুঝে গেল? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। তো সবাই হেডিং দেবে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। দেখো রাসায়নিক বিক্রিয়াগুলো কি হয়, মূলত দুটি শর্তে ঘটে। ঠিক আছে, সেই দুটি শর্ত হলো একটা হচ্ছে স্থির আয়তনে, একটা হচ্ছে স্থির চাপে। তবে একটা কথা মনে রাখবে যে স্থির আয়তনে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার সংখ্যা কিন্তু খুবই কম। কারণ আমরা যে সমস্ত ল্যাবরেটরি বা যে রসায়নাগারে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করি সেগুলো বেশিরভাগই কিন্তু খোলা পাত্রে, মানে টেস্ট টিউব, বিকার, ফ্লাস্ক, যেগুলো কিন্তু খোলা পাত্রে করা হয়, সেখানে কিন্তু আয়তনে পরিবর্তন হয়। ঠিক আছে, তো সেখানে আয়তনটাকে স্থির রাখা হয় না। তো বেশিরভাগ রিয়াকশানে কিন্তু আমরা স্থির চাপে সংগঠিত হয়। এবং আরও একটা জিনিস আমরা জানি যে স্থির চাপে সংগঠিত কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যে কিউপি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে তাপের শোষণ বা তাপের বর্জন হয়, কি বললাম, স্থির চাপে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি সংঘটিত করা হয় সেখানে সেই বিক্রিয়ায় শোষিত বা বর্জিত যে তাপ, যাকে কিউপি দ্বারা প্রকাশ করি, সেটা ইজিক্যাল টু কি ডেল্টা এইচ এর সমান। এটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আগেই প্রমাণ করেছিলাম যে ডেল্টা এইচ ইজিক্যাল টু কিউপি, এটা সবার জানা আছে। এই যে ডেল্টা এইচ, এই ডেল্টা এইচ এর মানটা কিভাবে বার করা, দেখো প্রোডাক্টের এনথালপি মাইনাস রিয়াক্টের এনথালপি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই ডেল্টা এইচটা পাবো। এটা কিন্তু স্থির চাপে, এই যে পি আছে প্রেসার, ঠিক আছে, স্থির চাপে আমরা বার করতে পারি। ঠিক আছে, কি বললাম না, অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া স্থির চাপে সংঘটিত হয়। ঠিক আছে, এবং স্থির চাপে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন সেটা কি হয়, এনথ্যালপি পরিবর্তনের সমান। এটা আমরা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সে দেখেছি এবং প্রমাণও করেছি। ঠিক আছে, এই কারণে কিন্তু কোনো বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে উক্ত বিক্রিয়ার এনথ্যালপির পরিবর্তনও বলি। ঠিক আছে, যদি কিনা সেখানে স্থির আয়তন এই কথাটা উল্লেখ না থাকে তাহলে আমরা সেটাকে সেখানে যে তাপের শোষণ বা বর্জন হবে সেটা এনথ্যালপির পরিবর্তনের সাথে সমান ধরতে পারি। ঠিক আছে, তো আমরা যদি এনথ্যালপির পরিবর্তনের সংজ্ঞা লিখতে চাই যে এনথ্যালপি পরিবর্তন কাকে বলে, সেখানে আমরা বলবো যে স্থির চাপে কোনো একটা বদ্ধ সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়ায়
সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকেই উক্ত প্রক্রিয়ার বা সিস্টেমের এনথালপির পরিবর্তন বলে। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু স্থির চাপে, এবং স্থির চাপে যে কোনো একটা সিস্টেমের শোষিত বা বর্জিত তাপ সেটা সবসময় এনথালপি পরিবর্তনের সমান হয়, যেটা কিনা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রমাণ করেছি, আগের ভিডিওতে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবারে দেখো এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু এইচ পি মাইনাস এইচ আর, কোনো একটা রিয়াকশানে যদি এইচ আর এই মানটা যদি বেশি হয়, মানে যে লিখলাম ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু প্রোডাক্টের এনথালপি মাইনাস রিয়াক্ট্যান্টের এনথালপি, ঠিক আছে, সেইখানে যদি এইচ আর এর মানটা যদি বেশি হয় এইচ পি এর থেকে, ঠিক আছে, মানে রিয়াক্ট্যান্টের যে এনথালপি বা রিয়াক্ট্যান্টের যে শক্তি সেটা যদি বেশি হয়, তাহলে সেটা কি হবে, সেটা সেক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা কি হবে, দেখো এই মানটা বেশি এবং বেশির আগে নেগেটিভ সাইন, তাহলে ডেল্টা এইচ এর মানটা হবে নেগেটিভ, যেটাকে আমরা বলতে পারি ডেল্টা এইচ লেস দেন জিরো। ডেল্টা এইচ নেগেটিভ তার মানে কি, সেখানে কিন্তু এনার্জি রিলিজ হবে, সিস্টেম থেকে পরিবেশে তাপ বর্জিত হবে। কি বললাম, সিস্টেম দ্বারা পরিবেশে তাপ বর্জিত হবে। ঠিক আছে, সিস্টেম থেকে পরিবেশে তাপ বর্জিত হচ্ছে বলেই তো রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট এনার্জিটা কম। বোঝা যাচ্ছে যে যতটা পরিমাণে রিয়াক্ট্যান্টের যে তাপ ছিল বা এনার্জি যতটা ছিল প্রোডাক্টে কেন কমে গেল, তাহলে সেই এনার্জিগুলো বাদবাকি এনার্জিগুলো গেল কোথায়, সেই বাদবাকি এনার্জিটা পরিবেশে মুক্ত হয়ে গেছে। সেই জন্য তো ডেল্টা এইচটা নেগেটিভ বা ডেল্টা এইচ লেস দেন জিরো, সিস্টেম দ্বারা পরিবেশে তাপ বর্জিত হয়েছে, এবং বর্জিত হওয়ার ফলে এই যে রিয়াকশনটা এটাকে আমরা বলবো তাপদায়ী বিক্রিয়া। কি বলবো, যেটা ডেল্টা এইচ নেগেটিভ হবে বা লেস দেন জিরো হবে সেটাকে আমরা বলবো তাপদায়ী বিক্রিয়া। বুঝে গেল? এটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া, যেখানে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হবে বা ডেল্টা এইচ এর মান লেস দেন জিরো, সেটাকে আমরা বলবো তাপদায়ী, বা এটা ইংলিশ টার্মটা একটু মনে রাখবে, এক্সোথার্মিক রিয়াকশনও বলা হয়। ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, এটাকে এক্সোথার্মিক রিয়াকশনও বলা হয়। তাহলে এটা যখন একটা শর্ত হলো, আর একটা শর্ত তো হতে পারে, তাহলে এটা নিচে লিখছি দেখো, 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হতে পারে যে এইচ পি এর মানটা বেশি এইচ আর এর থেকে। ঠিক আছে, কিন্তু এটা কখন হবে, তাহলে এইচ পি এর মান যদি বড় হয় এইচ আর এর থেকে, সেক্ষেত্রে কিন্তু যে ডেল্টা এইচ এর মানটা আমরা পাবো সেটা অবশ্যই পজিটিভ হবে, কারণ এইচ পি এর মান বেশি, এর আগে পজিটিভ সাইন, তাহলে ডেল্টা এইচটা পজিটিভ হবে, বা বলতে পারি ডেল্টা এইচটা গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, এবার ডেল্টা এইচ এর মানটা কখন জিরো হবে, মানে কখন প্রোডাক্টের এনথালপি বেশি হবে রিয়াক্ট্যান্ট থেকে, কারণ রিয়াক্ট্যান্টের যা এনার্জি ছিল তার থেকে প্রোডাক্টের এনথালপি কিভাবে বেশি হতে পারে, হাউ ইট ইজ পসিবল। ঠিক আছে, দেখো যদি কি না আমরা বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করি বা বাইরে থেকে কোনো তাপ দিই, তাহলেই কিন্তু প্রোডাক্টের এনথালপি বেশি হতে পারে। ঠিক আছে, মানে নিশ্চয়ই আমরা এখানে বাইরে থেকে এনার্জি একে দিচ্ছি, সাপ্লাই করছি, সেই জন্য অবশ্যই প্রোডাক্টের এনথালপি বেশি হয়েছে রিয়াক্ট্যান্টের থেকে। এবার দেখো, তাহলে যখন ডেল্টা এইচ এর মানটা পজিটিভ বা গ্রেটার দেন জিরো হবে, মানে কি হবে, সেটা সিস্টেম পরিবেশ থেকে তাপ শোষণ করেছে। কি হয়েছে, এখানটা আমরা কি বলতে পারি, এটা কখন হবে না, সিস্টেম যদি পরিবেশ থেকে তাপ শোষণ করে, সিস্টেম পরিবেশ থেকে তাপ শোষণ করে, তাহলে কিন্তু এই কন্ডিশনটা হবে এইচপি গ্রেটার দেন এইচ আর হবে। ঠিক আছে, সিস্টেম পরিবেশ থেকে তাপ শোষণ করবে। এবার দেখো, তাহলে এটাকে আমরা কি রিয়াকশন বলবো, এটাকে আমরা বলবো তাপগ্রাহী, যেহেতু এটা তাপ নিচ্ছে, এটাকে কি বলবো আমরা,
তাপগ্রাহী বিক্রিয়া, যেটাকে ইংলিশে বলে এন্ডোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক RXN। ঠিক আছে, রিয়াকশনটাকে সংক্ষেপে RXN ও লেখা হয়, এন্ডোথার্মিক রিয়াকশন, যেটাকে তাপগ্রাহী বিক্রিয়াও বলা হয়। ঠিক আছে, তাহলে এ দুটো একটু গ্রাফটা আমরা দেখে নিই। যখন HR গ্রেটার দেন HP, মানে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা ওপরে কিছু একটু মুছে দিচ্ছি, ওপরেগুলো, আচ্ছা পুরোটাই মুছে দিই, দুটো গ্রাফ একটু এঁকে দিই। ঠিক আছে, তাপদায়ী বিক্রিয়া, একটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন, এটাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, এই যে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম, তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ হবে বা ডেল্টা এইচ এর মানটা লেস দেন 0 হবে, HR এর মানটা HP এর থেকে বেশি হবে। তো দেখো আমরা যদি গ্রাফটা অঙ্কন করি তাহলে কি হবে, দেখো এখানে যদি আমরা লিখি শক্তি, এখানটা লিখি বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি, তাহলে দেখো এখানে কি বলেছে, এই যে রিয়াক্ট্যান্টের এনথালপি বেশি, ঠিক আছে, তো এর এনার্জি হবে বেশি, আর যে প্রোডাক্টের এনথালপি সেটা হচ্ছে কম, তাহলে এর এনার্জিটা দেখো এইদিকে কম। ঠিক আছে, তাহলে যে রিয়াকশনটা হবে তার গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এটাকে অ্যাক্টিভেশন এনার্জি বলে, এগুলো তোমাদের পড়ে আছে, ক্লাস 12-এর আছে একটা চ্যাপ্টার সেখানে, তো এগুলো তোমাদের ওখানে। তাহলে এই দেখো এই যে রিয়াক্ট্যান্টের এর যে এনার্জি ছিল আর এই যে প্রোডাক্টের এনার্জি, এই যে গ্যাপটা, এই ডেল্টা এইচ এর মানটা হবে নেগেটিভ। ঠিক আছে, কারণ যেহেতু HP, ডেল্টা এইচ মানে কি HP মাইনাস HR, তাহলে R এর মান যেহেতু বেশি, আর এনার্জির মানটা বেশি, তাহলে টোটালটা হবে নেগেটিভ ডেল্টা এইচ এর মানটা। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা হবে এরকম ধরনের, বুঝে গেল? মানে কি এখানে যে ওভারঅল এনার্জি সিস্টেমে সেটা কিন্তু কমছে। ঠিক আছে, মোট যে শক্তিটা একটা সিস্টেমে সেটা কিন্তু কমছে, বুঝে গেল? আর একটা বলেছিলাম তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে, যেখানে হচ্ছিল HPর মানটা বেশি HR এর থেকে। ঠিক আছে, HPর মানটা বেশি HR এর থেকে, সেখানে গ্রাফটা দেখো বলে দিচ্ছি, দেখো কেমন হবে। সেমি লিখবে, এখানে শক্তি, এখানে লিখলে বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি। তাহলে এখানে দেখো রিয়াক্ট্যান্টের এনার্জিটা কম, প্রোডাক্টের এনার্জিটা বেশি, তাহলে রিয়াক্ট্যান্ট হবে নিচে, প্রোডাক্ট হবে উপরে, এরকম ধরনের হবে। ঠিক আছে, এটা রিয়াক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, তাহলে প্রোডাক্টের এনার্জি এটা, এটা রিয়াক্ট্যান্টের এনার্জি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ডেল্টা এইচটা কি হবে, পজিটিভ হবে বা গ্রেটার দেন 0 হবে, যেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওভারঅল যে এনার্জিটা সেটা কিন্তু বাড়ছে সিস্টেমের। ঠিক আছে, কারণ কি এটা নিশ্চয়ই বাইরে থেকে এনার্জি একে সাপ্লাই করা হচ্ছে, সেই জন্য ওভারঅল এনার্জিটা কিন্তু বাড়ছে। এবার একটা কোশ্চেন তোমরা বলতে পারো, সেটা হচ্ছে যে কেন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি বাড়ছে বা কেন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি কমছে, মানে এনার্জির যেই কম বেশি কেন হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি কোনো একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, সাপোজ হলো এমন একটা রিয়াকশন AB প্লাস CD। ঠিক আছে, এবার এখান থেকে কি হলো AC প্লাস BD, এটা একটা সাপোজ একটা রিয়াকশন, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে কি হবে, এই রিয়াকশনের ক্ষেত্রে এই বন্ডগুলো ব্রেক হবে,
এআর বি বন্ড ব্রেক হবে, ব্রেক হয়ে কি হচ্ছে দেখো এ আর সি বন্ডটা ফর্ম হচ্ছে, বি আর ডি বন্ডটা ফর্ম হচ্ছে। এইবার যদি কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে এই যে বন্ডটা ভাঙতে হচ্ছে, বন্ড ভাঙতে যদি আমাদের বেশি এনার্জি দিতে হয়, আর বন্ড ফর্ম করার পরে কি হয়, আমরা সবসময় জানি বন্ড যখন ভাঙি তখন আমাদেরকে এনার্জি সাপ্লাই করতে হয়, আর বন্ড যখন তৈরি হয়, ঠিক আছে, তখন এনার্জি রিলিজ হয়, এনার্জি মানে শক্তি নির্গত হয়। তো যদি আমাদেরকে ওই বন্ড ফর্মের সময় যে শক্তিটা নির্গত হচ্ছে তার থেকে যদি বেশি পরিমাণ এনার্জি আমাদের বন্ড ভাঙতে লাগে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই রিয়াকশনটা কিন্তু অবশ্যই তাপগ্রাহী বিক্রিয়া হবে, কারণ সেখানে আমাদেরকে তাপ বেশি পরিমাণে দিতে হচ্ছে, ঠিক আছে। তার ফলে কিন্তু প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এবং প্রোডাক্টের ক্ষেত্রে যে মানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তার যে বন্ড ফর্মেশনের যে এনার্জি রিলিজ করছে সেটার পরিমাণ কম, সেই জন্য সেটা অবশ্যই তাপগ্রাহী বিক্রিয়া। যদি বন্ড ব্রেকিং তার জন্য যে এনার্জি লাগছে সেটা যদি বেশি হয় দেন বন্ড ফর্মেশন, ঠিক আছে। এখানে একটু লিখে দিই, দাঁড়াও। বন্ধন ভাঙন শক্তি যদি বেশি লাগে, মানে বন্ধন ভাঙতে যদি বেশি শক্তি লাগে কার থেকে না, বন্ধন গঠনে মুক্ত শক্তির থেকে। মানে কি এখানে বলছে বন্ধন ভাঙতে যদি শক্তি বেশি লাগে কার থেকে না, বন্ধন গঠন করার ফলে যে পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে, বন্ধন গঠনের ফলে যে পরিমাণে শক্তি মুক্ত হচ্ছে তার থেকে যদি বন্ধন ভাঙনের জন্য বেশি পরিমাণে শক্তি আমাদেরকে সাপ্লাই করতে হয় তাহলে সেটাকে আমরা তাপগ্রাহী বিক্রিয়া বলি, ঠিক আছে। এবার যদি উল্টো হয়, না বন্ধন ভাঙতে এনার্জি কম লাগছে কিন্তু বন্ধন গঠনের ফলে শক্তি বেশি পরিমাণে মুক্ত হচ্ছে, তাহলে সেটা হবে তাপদায়ী, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? এখানে যদিও লেখার জায়গা নেই তবে আমি একটু শর্টে লিখে দিচ্ছি। এখানে দেখো, বন্ড ব্রেকিং এনার্জি লেস দেন বন্ড ফর্মিং এনার্জি, তাহলে সেটা হবে তোমার তাপদায়ী বা এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। মানে সেখানে বন্ডটা ভাঙতে কম এনার্জি দিতে হচ্ছে কিন্তু বন্ড তৈরি হবার পর যে মুক্ত শক্তি, যে পরিমাণ শক্তিটা সে ছাড়ছে তার পরিমাণটা অনেক বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা হবে তাপদায়ী বিক্রিয়া, ঠিক আছে। দেখো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝবে। সাপোজ ধরো এবি প্লাস সিডি, এখান থেকে হচ্ছে কি এসি প্লাস বিডি, ঠিক আছে। এইবার দেখি এই এবি বন্ড ব্রেক করতে আমাকে এনার্জি কম দিতে হয়, তার মানে কি, সাপোজ ধরো এসি যে এই যে বন্ড ফর্মেশন হয়েছে বা এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এই প্রোডাক্টটা অনেকটা বেশি স্টেবল এই এবি প্রোডাক্টের থেকে, সরি এবি রিয়াক্ট্যান্টের থেকে। তাহলে এসি এই যে প্রোডাক্ট আর এই এবি এই যে রিয়াক্ট্যান্ট, এই রিয়াক্ট্যান্ট থেকে এই প্রোডাক্ট যদি বেশি স্টেবল হয়, আমরা কি জানি যে যত বেশি স্টেবল হয় তার এনার্জি তত কম হয়। এবার এর যেহেতু এই প্রোডাক্টটা বেশি স্টেবল প্রোডাক্ট সেই জন্য এনার্জি কম হবে, এবং এখান থেকে কি হবে বেশি পরিমাণে এনার্জি রিলিজ হবে। যেহেতু এবিটা আনস্টেবল এই জন্য এটাকে ভাঙতে আমাকে কম এনার্জি লাগবে, এরা চাইবে না একসাথে থাকতে, এটা সহজে কিন্তু বন্ডটা ব্রেক করবে, সেই জন্য এই বন্ডটা ব্রেক করতে আমাদেরকে এনার্জিটা কিন্তু অনেকটা কম লাগে। এই বন্ড ব্রেকিং এর জন্য যে পরিমাণে এনার্জি লাগে সেটা যদি অনেক কম হয় দেন বন্ড ফর্মিং এনার্জি, তো সেক্ষেত্রে আমাদের যে রিয়াকশনটা হবে সেটা হবে এক্সোথার্মিক রিয়াকশন অর তাপদায়ী বিক্রিয়া, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই রিয়াক্ট্যান্টের যে এনার্জি থেকে প্রোডাক্ট এনার্জি অনেক কম হবে, ঠিক আছে। এবং উল্টো ক্রমে এন্ডোথার্মিকের ক্ষেত্রে ঠিক তার বিপরীত হবে, বুঝা গেল। এবার যে নেক্সট আসবো, এই যে ডেল্টা এইচ এনথ্যালপি, চেঞ্জ ইন এনথ্যালপি, এটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো সবাই লেখো যে এনথ্যালপির পরিবর্তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তার আগে একটা জিনিস বলে দিই, তাহলে আমরা যেটা পড়লাম তাপদায়ী এবং তাপগ্রাহী বিক্রিয়া,
এটা নিশ্চয়ই বোঝা গেল। এক্ষেত্রে একটা মানে ইকুয়েশন লেখার একটা নিয়ম আছে, মানে এই যে তাপ, বর্জিত তাপ বা যে গৃহীত তাপ, এটা কিভাবে লিখতে হয় সেটা একটা আমি জেনারেল ইকুয়েশনের সাথে দেখাচ্ছি। তো এটা নিশ্চয়ই সব বোঝা গেছে, এটা মুছে দিলাম। দেখো এই যে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তাপ বর্জিত হয়। এই যে বর্জিত তাপ, এই বর্জিত তাপকে কিন্তু যে বিক্রিয়া সমীকরণ আমরা লিখি তার ডান দিকে প্লাস চিহ্ন সহকারে লেখা হয়। ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো এক্স এবি থেকে সিডি হচ্ছে একটা বিক্রিয়া, এটা জেনারেল ইকুয়েশন। এই বিক্রিয়ায় ধরো এটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া। এই তাপদায়ী বিক্রিয়ায় সাপোজ ধরো কি পরিমাণে তাপ বর্জিত হয়েছে, তাহলে সেই বর্জিত তাপকে আমরা কি করব, ওই ইকুয়েশনের ডান দিকে প্লাস চিহ্ন সহকারে লিখবো। ঠিক আছে, এই যে তাপটাকে আমরা কিউ আকারে লিখছি, তো এই যে কিউ পরিমাণ তাপটা বর্জিত হলো তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে, এটাকে প্লাস কিউ লিখবো। আর যদি সেটা তাপগ্রাহী হয়, তাপগ্রাহী বিক্রিয়া যদি হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ প্লাস বি সি প্লাস ডি। যে তাপটা ও দিতে হচ্ছে বা যে তাপটাও শোষণ করছে, অ্যাবজর্ব করছে, সেটাকে আমরা মাইনাস হিসাবে লিখবো। ঠিক আছে, ওই বিক্রিয়ার ডান দিকে মাইনাস চিহ্ন সহকারে লিখবো। বুঝা গেল? এক্ষেত্রে এই যে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে রিয়াকশনটা হলো, এর ডেল্টা এইচটাকে আমরা লিখবো মাইনাস কিউ, আর এই যে তাপগ্রাহী বিক্রিয়া হলো এর ক্ষেত্রে ডেল্টা এইচটা আমরা লিখবো প্লাস কিউ। এবার দেখো অনেকের একটু প্রবলেম হবে, বুঝতেই পারছি যে এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ হলো কিভাবে। তো একটা তোমরা জিনিস লিখতে পারো, এই বিক্রিয়াটাকে তোমরা এরকম ভাবে লিখতে পারো যে এ প্লাস বি, এই যে প্লাস কিউটা আছে এখানে এপাশে আনবি মাইনাস কিউ থেকে সি প্লাস ডি। মানে এই যে রিয়াক্ট্যান্টটা আছে, এই রিয়াক্ট্যান্ট থেকে কিউ পরিমাণ তাপ যদি আমরা বর্জন করি তাহলে সি প্লাস ডিটা উৎপন্ন হবে। মানে অ্যাকচুয়ালি এখানে এ প্লাস বি থেকে সি প্লাস ডিটা বেশি স্টেবল, সেই জন্য এখানে তাপ বর্জিত হচ্ছে। ঠিক আছে, আর এখানে দেখো এ প্লাস বি যেটা ছিল, এই মাইনাস কিউটা এপাশে আনলে প্লাস কিউ, মানে এখানে কিউ পরিমাণ তাপ আমাদের কি দিতে হবে, এই এ প্লাস বি যে রিয়াক্ট্যান্ট আছে সেই কিউ পরিমাণ তাপ দিলেই সি প্লাস ডি এই যে প্রোডাক্ট সেটা তৈরি হবে। ঠিক আছে, তো এখানে যে এনথ্যালপির পরিবর্তন সেটা হচ্ছে প্লাস কিউ, এখানে যে এনথ্যালপির পরিবর্তন এটা হচ্ছে মাইনাস কিউ। বুঝে গেল? এটা একটু মনে রাখবে, এবং এখানে প্লাস কিউ আকারে লেখা হয় আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে মাইনাস কিউ হিসেবে লেখা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এবার আমরা আসবো তার পরের পয়েন্টে। আচ্ছা, আরো কিছু নিয়ম আছে এই যে রাসায়নিক সমীকরণ আর কি, তাপ রাসায়নিক সমীকরণ লেখার মানে আমি একটা তো দুটো বলে দিলাম, আরো নিয়ম দেখো। এই যে এ বি, এই যে রিয়াক্ট্যান্ট গুলো আছে, এই রিয়াক্ট্যান্ট গুলো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে পয়েন্ট আমি বললাম এখন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই লেখার নিয়ম, এনার্জি যেটা রিলিজ হচ্ছে বা এনার্জি যেটা অ্যাবজর্ব হচ্ছে সেটা রাসায়নিক সমীকরণে কোন দিকে কোন সাইন সহ লেখা হয়, এবং সেক্ষেত্রে ডেল্টা এইচ মানটা কি হিসেবে লেখা হয়, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণ লেখার সময় এই যে এ বি সি ডি, এই যে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট, এদের ভৌত অবস্থাগুলো লিখতে হবে পাশে। যদি এটা সলিড হয় সলিড লিখবে, বিটা যদি লিকুইড হয় লিকুইড লিখবে। ঠিক আছে, তারপরে যদি সিটা গ্যাসিয়াস হয় গ্যাসিয়াস লিখবে। মানে সলিড লিকুইড কি গ্যাস সেগুলো কিন্তু ওই রিয়াক্ট্যান্টের পাশে ব্র্যাকেটের মধ্যে লিখিয়ে যায়। ঠিক আছে, যদি কোনো সলিউশন অ্যাকুয়াস হয় তাহলে অ্যাকুয়াস লিখবে এ কিউ দ্বারা, শর্ট ফর্ম অ্যাকুয়াসের। ঠিক আছে, মানে কোনো একটা সাপোজ কোনো একটা স্যাম্পেল তার জলীয় দ্রবণ নিয়ে কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাকুয়াস লিখবো জলীয় দ্রবণের ক্ষেত্রে। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখবে। আর একটা আছে, সাপোজ ধরো এরকম থাকলো যে এক্স এ প্লাস ওয়াই বি, ঠিক আছে, জেড সি প্লাস ডি। তাহলে এই যে এক্স এই যে ওয়াই এগুলো কি নির্দেশ করে, এগুলো কিন্তু মোল সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, এই যে মোল সংখ্যাগুলোর এই যে সহগ আছে, এই সহগগুলো কি বললাম, মোল সংখ্যা। এই সহগগুলোকে যে কোনো গুণিতক বা উপগুণিতক হিসেবে আমরা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, সাপোজ ধরো কোনো একটা রিয়াকশনে, এই রিয়াকশনের ক্ষেত্রে আমি ধরো বলছি আরেকটি ইকুয়েশন নিচ্ছি। আচ্ছা, এগুলো একটু মুছে দিলাম। তাহলে
সাপোজ ধরো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হচ্ছে, তাই তো? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হচ্ছে। সাপোজ এটাও গ্যাসিয়াস, অক্সিজেনটা গ্যাসিয়াস, এটা সাপোজ ধরো লিকুইড। ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন একটা আছে, এখানে দুটো, তাহলে 2 দিলাম, এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আরো একটা জিনিস, সাপোজ ধরো এক্ষেত্রে যে ডেল্টা এইচ এর মান, সেটার মান সাপোজ ধরো -571.6। এই ডেল্টা এইচ এর মানটা সাপোজ -571.6 কিলোজুল। ঠিক আছে? তোমার কি এটা অবশ্যই ডেল্টা এইচ এর মান নেগেটিভ, মানে কি এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, এখানে তাপ বর্ধিত হচ্ছে এত কিলোজুল, -571.6। এইবার যদি এইটাকে, এগুলো কি বললাম মোল সংখ্যা, এখানে কিছু নেই মানে 1। এবার যদি আমরা প্রত্যেকটাকে অর্ধেক করে দিই, মানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হচ্ছে H2 প্লাস হাফ O2। আচ্ছা, এখানে গ্যাস উল্লেখ অবশ্যই করবে, তাহলে এখানে হবে H2O লিকুইড। তাহলে আমরা যদি এদেরকে অর্ধেক করে দিই প্রত্যেককে, তাহলে এই যে ডেল্টা এইচ এর এই মানটা, এটাও কিন্তু -571.6/2, মানে এটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে, যেহেতু এটা একটা পরিমাণগত ধর্ম। এনথালপি কি, ভালো করে মনে দেখো, এনথালপি কিন্তু একটা পরিমাণগত ধর্ম বলেছিলাম কিন্তু, ঠিক আছে? তাই জন্য ওর মানটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে, মানে সেটা হবে -285.8 কিলো জুল। ঠিক আছে? এটা মনে রাখবে। আর একটা জিনিস যেটা, ঠিক আছে, আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো কিন্তু আমরা আবার আসবো ডিটেলসে, যে ডেল্টা এইচ এর মান যদি কোথাও দেওয়া থাকে, তারপর ধরো এখানে ডেল্টা এইচ এর মানটা বলছে এর ক্ষেত্রে -285.8, তাহলে বুঝে নিতে হবে এটা কিন্তু প্রমাণ অবস্থা বলছে। প্রমাণ অবস্থাটা কি সেটা আমরা এক্ষুনি আসছি এর পরের পয়েন্টে। ঠিক আছে? আর একটা জিনিস, যদি এই রিয়াকশনটাকে আমরা উল্টে লিখি, সাপোজ ধরো বলেছিলাম কি, এই যে এই রিয়াকশনটা H2O, মানে এটা ছিল কি H2 প্লাস হাফ O2 থেকে H2O, এবার H2টা ধরো ভেঙে হলো H2 প্লাস হাফ O2। ঠিক আছে? অবশ্যই এগুলো গ্যাস লিকুইড, মানে জাস্ট এর উল্টো রিয়াকশনটা লিখলাম। তাহলে এর মানটা, ডেল্টা এইচ এর মানটা ছিল কত? এর ডেল্টা এইচ মান ছিল এই যে -285.8 কিলোজুল, তাহলে এর ডেল্টা এইচ এর মানটা হবে +285.8 কিলোজুল। ঠিক আছে? মানে কি বললাম, আমরা কোন একটা তাপ রাসায়নিক সমীকরণকে বিপরীতভাবে লিখতে পারি, তবে সেক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ এর মান একই থাকবে, চিহ্নটা উল্টো হয়ে যাবে। মানে কি, একটা জিনিস ভালো করে বোঝো, একটা বন্ড, ধরো এবি বন্ড আমরা ভাঙলে যে পরিমাণে এনার্জি নির্গত হবে, সাপোজ ধরো এক্স পরিমাণে এনার্জি নির্গত হলো -x, তাহলে এই বন্ডটা যদি আমরা আবার ফর্ম করতে চাই, তাহলে সেই বন্ডটাকে আমরা কি আবার +x পরিমাণে এনার্জি দিতে হবে, দিলেই তাহলে আবার এবি বন্ডটা ফর্ম হবে। অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখানে বলছে। ঠিক আছে? মানে আমরা বিক্রিয়াটাকে উল্টোভাবে লিখতে পারবো, কিন্তু ডেল্টা এইচ এর মানটাও একই থাকবে, সাইনটা জাস্ট উল্টো হয়ে যাবে। যে পরিমাণে এনার্জি নির্গত হচ্ছিল সেই পরিমাণে এনার্জি আমাকে দিতে হবে। ঠিক আছে? নিশ্চয় বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে তাপ রাসায়নিক সমীকরণ কিভাবে লিখতে হবে, কি কি নিয়মগুলো আমরা ফলো করব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বিক্রিয়া এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ। ঠিক আছে? মানে কোন কোন বিষয়ের উপর এনথালপিটা নির্ভর করে বলতে পারো। তো সবাই হেডিং দাও, বিক্রিয়া এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ। দেখো সবাই হেডিং দিয়েছো বিক্রিয়া এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ, বা এনথালপিটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। 1 নম্বর যে পয়েন্ট সেটা সবাই দেবে যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থা। ঠিক আছে? বিক্রিয়ক মানে রিয়াক্ট্যান্ট যেটাকে আমরা বলি, ও বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার উপর। ঠিক আছে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থার উপর। দেখো ভৌত অবস্থার পরিবর্তনে কিন্তু তাপের শোষণটা উদ্ভব করে। যেমন ধরো কোন একটা বরফকে আমরা যদি জল করি, তাহলে এখানে কি হবে, আমাদেরকে তাপ প্রয়োগ করতে হবে, তাই তো?
আবার জলকে যদি বাষ্প করে তাহলে আবার তাপ দিতে হবে। তার মানে কি, যদি ভৌত অবস্থাটা চেঞ্জ হয় সেখানে কিন্তু তাপের শোষণ বা উদ্যোগ ঘটবে। এখানে যেমন তাপের শোষণ হচ্ছে, তাপ দিতে হচ্ছে, তাহলে বরফটা তাপ শোষণ করে জলে পরিণত হচ্ছে, তাহলে এখানে তাপের শোষণ হচ্ছে। এবার যদি আমরা অপরপক্ষে জল থেকে বরফ করতে চাই তাহলে কি হবে, তাপটা নির্গত হবে, এখানে তাপ ছেড়ে দেবে, ঠিক আছে, তাপের বর্জন ঘটবে, তাপ বর্জন ঘটেই বরফ তৈরি হবে। তার মানে আমরা দেখতে পেলাম না, পদার্থের ভৌত অবস্থার পরিবর্তনে কিন্তু তাপের শোষণ বা উদ্ভব ঘটে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি যেটা আমরা বললাম, তার মান বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক আর বিক্রিয়াত পদার্থের ভৌত অবস্থার উপর নির্ভর করে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে স্থির চাপ ও স্থির আয়তনিক শর্ত, ঠিক আছে। কারণ আমরা জানি বেশিরভাগ স্থির আয়তন ও স্থির চাপ, ঠিক আছে, বেশিরভাগ রিয়াকশন আমরা জানি কি হয়, কোনো একটা আয়তন বা চাপ তাকে স্থির রাখা হয়। তো যদি কোনো একটা বিক্রিয়া, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া স্থির চাপে সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে আমরা কি জানি, তার যে তাপের যে পরিবর্তন সেটাকে এনথালপির পরিবর্তনের সমান হয়। আর যদি স্থির আয়তনে হয় তাহলে যে তাপের পরিবর্তন সেটা আন্তঃশক্তির পরিবর্তনের সাথে সমান হয়। আবার আমরা কি জানি, ডেল্টা এইচ ইজিক্যাল টু ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর মধ্যে সম্পর্ক কি, ডেল্টা এইচ ইজিক্যাল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এবার যদি স্থির আয়তনে হয়, যদি স্থির আয়তনে হয় তাহলে ডেল্টা ভির মানটা 0 হয়, স্থির আয়তনে ডেল্টা ভি 0, কারণ সেখানে কোনো আয়তনের পরিবর্তন হয় না, ডেল্টা ভি 0, তাহলে সেক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচ এর মানটা ডেল্টা ইউ এর সমান হবে। কিন্তু যদি স্থির চাপে হয়, মানে স্থির চাপে, সেক্ষেত্রে কি হবে, ডেল্টা এইচটা কিন্তু স্থির চাপে যদি হয় সেক্ষেত্রে ডেল্টা এইচটা ডেল্টা ইউ এর সমান হবে না, ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্ট লেখো, বিক্রিয়ক মৌলের বহুরূপতা, ঠিক আছে, দুটো পয়েন্ট মুছে দিলাম। 3 নম্বর পয়েন্ট লিখবে বিক্রিয়ক মৌলের বহুরূপতা। দেখো এই যে বহুরূপতা বা অ্যালোট্রপস, তোমরা সবাই নিশ্চয়ই এই সম্পর্কে কিন্তু পড়েছো, ঠিক আছে, কারণ একটা মৌলের আমরা অনেক রূপে পরিবেশে পেতে পারি, সেটা হচ্ছে বহুরূপতা। বিক্রিয়ক মৌলের বহুরূপতা, দেখো কার্বনটাকে তোমরা দেখো, কোন সময় কার্বনটাকে আমরা গ্রাফাইট হিসেবে পেতে পারি, কার্বনটাকে কখনো আমরা হীরক হিসেবে পেতে পারি, ঠিক আছে। তো এই যে কার্বনের যে দুটো রূপ একই মৌলের, এটাকে বলা কিন্তু বহুরূপতা। এবার দেখো এই বহুরূপতার উপরেও কিন্তু, এই মৌলের বহুরূপতার উপরেই কিন্তু এনথালপির মানটা নির্ভর করে, ঠিক আছে। মানে এক একটা বহুরূপতার জন্য এনথালপির পরিবর্তনও কিন্তু এক এক রকম হবে। ধরো একটা এক্সাম্পল ধরো লিখে দিই, কার্বনের এক্সাম্পলটা দিয়ে দিই। ধরো কার্বন সলিড ফর্মে, অক্সিজেনটা গ্যাসিয়াস ফর্মে, CO2 গ্যাস তৈরি হলো, এই ক্ষেত্রে ধরো ডেল্টা এইচ 1 পেলাম। আবার একটা কার্বন সলিড ফর্মে, অক্সিজেন গ্যাসিয়াস ফর্মে, আবার CO2 তৈরি হলো, এটা ধরো ডেল্টা এইচ 2। এইবার এই কার্বনটা সাপোজ ধরো হীরক, ঠিক আছে, ডায়মন্ড, এটা হচ্ছে গ্রাফাইট। তো এদের ক্ষেত্রে যে ডেল্টা এইচ 1 আর এই যে ডেল্টা এইচ 2, এটার মান কিন্তু আলাদা হবে, কখনো কিন্তু একই হবে না, কারণ এরা একই মৌলের বহুরূপতা, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করো যে কেন, একটু ছোট করে বলে দিই, তোমাদের ডিটেলসে বেশি নেই। একটা যে এই হীরকের কথা বললাম, এটা হচ্ছে ক্রিস্টালাইন ফর্মে পাওয়া যায়। ক্রিস্টালাইন আবার জিনিসটা কি না, যাদের একটা নির্দিষ্ট আকার আছে সেই সমস্ত সলিডকে আমরা বলি ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। আর যাদের নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে, কোনো পার্টিকুলার শেপ নেই, তাদেরকে আমরা বলি অ্যামরফাস সলিড, ঠিক আছে। এটা আমরা সলিড স্টেট বলে একটা চ্যাপ্টার আছে, সেটা আমরা পরে পড়বো। জাস্ট আমরা বলে দিলাম যে এদের যে সজ্জা, এদের সজ্জার বা এদের যে আকারের ভিন্নতার জন্য আমাদের এদের এনথালপিটা সমান হয় না, ঠিক আছে। আর 4 নম্বর পয়েন্ট তো আগে বলে দিয়েছি। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার বিক্রিয়া পদার্থের পরিমাণের উপর, কারণ পদার্থের পরিমাণ যদি বাড়ে তাহলে এনথালপির যে চেঞ্জ সেটা বাড়বে, যদি কমে তাহলে সেটা কমবে, ঠিক আছে। এটা কিন্তু আগেরবারেই বলেছিলাম যে যেহেতু ওটা একটা
পরিমাণগত ধর্ম, তা বিক্রিয়ক বা বিক্রিয়িত পদার্থের পরিমাণ যদি বাড়ে সেক্ষেত্রে এনথালপি পরিবর্তন যা হবে, আর যদি বিক্রিয়ক বা বিক্রিয়িত পদার্থের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে, ঠিক আছে, দুটো ক্ষেত্রে কিন্তু একই হবে না। আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে উষ্ণতা, ঠিক আছে, এটা হচ্ছিল পরিমাণ, 5 নম্বরটা হচ্ছে উষ্ণতা। এনথালপির পরিবর্তন কিন্তু উষ্ণতার উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে, এবং সেটা কিভাবে করে সেটা পরের দিন নেক্সট ক্লাসে আলোচনা করব, যে উষ্ণতা বা চাপের উপর কিভাবে ডিপেন্ড করে, বা আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড বা প্রমাণ অবস্থা, স্ট্যান্ডার্ড স্টেট বা প্রমাণ বিক্রিয়া এনথালপি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন এনথালপি, সেইগুলো যখন পড়বো সেক্ষেত্রে আমরা উষ্ণতা বা চাপ বা স্ট্যান্ডার্ড স্টেট কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, বা কোন কোন অবস্থাগুলোকে স্ট্যান্ডার্ড স্টেট বলা হয় সেগুলো আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট দিন আমরা পরের থেকে আলোচনা করবো, ঠিক আছে।